Rajali tahute bukuk song hai lamsok no horjelai tigo. Tini sini logiwo tongo Human Rights Organization ni Secretary Inyakeba Tripura High Court ni Senior Advocate Boromon Sir Purushottom Rai Bormon প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের হরজেলাই টিভি নমস্কার আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সাথে কথা বলতে কেমন আছেন সর্বপ্রথমে ব্যক্তিগতভাবে তো ভালোই আছি বলবো কিন্তু সামগ্রিকভাবে তো ভালো নেই সর্বপ্রথম প্রশ্ন স্যার আপনাকে এসআইআর এই এসআইআরটা হলে কার বেশি ক্ষতি হবে বা কার লাভ হবে কি মনে হয় স্যার আপনার এক কথায় বললে এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিশেষ নিবিড় নিরীক্ষণ এর ফলে সাধারণ নাগরিকদের ক্ষতি বেশি হবে সমস্ত নাগরিক যারা দেশের নাগরিক তাদেরকে নতুন করে হেনস্থার মুখে পড়তে হবে এবং অনেকের ভোটাধিকার চলে যাওয়ার আশঙ্কা আছে এবং বিহারে দেখা গেছে প্রায় 45 লক্ষ থেকে 50 লক্ষ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এসআইআর এর মাধ্যমে একটা কথা স্পষ্ট করে বলা দরকার যে ভোটার তালিকা নির্ভুল হোক কিংবা ভোটার তালিকা সূত্র হোক এতে কারোর কোনো আপত্তি নেই এবং বিভিন্ন সময়ে ভোটার তালিকা এরকম যাচাই করা হয় স্ক্রুটিনি করা হয় রিভিউ করা হয় এটা বলে ইন্টেনসিভ রিভিশন কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা কিন্তু বিহার দিয়েই শুরু হলো আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট কিংবা আমাদের আইনে কোথাও স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কোথাও কোনো বিধান নেই যেটা আছে ইন্টেনসিভ রিভিশন এবং এতদিন অব্দি একটা যেটা ছিল যে সাধারণ ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম আছে তারা ভারতীয় নাগরিক ধরে নেওয়া হতো এখন আমি কিংবা আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হলো এবং এমন কতগুলো ডকুমেন্ট চাওয়া হচ্ছে যেগুলো অধিকাংশ মানুষের কাছে থাকার কথা নয় যেমন ধরুন আপনার পেনশন পান আপনি এরকম কাগজ একটা ডকুমেন্ট এখন আমাদের দেশের প্রায় 90% মানুষ কোন রকম সরকারি কাজে যুক্ত নয় কিংবা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন সংগঠিত ক্ষেত্রে অর্গানাইজ সেক্টর রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে যারা কাজ করেন তারা পেনশন পান তারা আমাদের জনসংখ্যার কিংবা আমাদের কর্মজীবী মানুষের 10% বেশি নয় বাকিরা সব প্রাইভেট সেক্টরে কাজ করে স্ব উদ্যোগে কাজ করেন তারা পেনশনের ডকুমেন্ট কোথায় পাবেন কিংবা ধরুন পাসপোর্ট বিদেশে যাওয়ার পাসপোর্ট কজনের বিদেশে যাওয়ার পাসপোর্ট আছে কিন্তু যেই ডকুমেন্টগুলো প্রত্যেক নাগরিকের আধার আমাদের তো আধারের কাভারেজ প্রায় 97-98% তো আধারকে কেন এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণে একটা ডকুমেন্ট হিসেবে রাখা হচ্ছে না বলা হচ্ছে আধার দিয়ে হবে না রেশন কার্ড বিহারের রেশন কার্ড রাখেনি যেই ডকুমেন্টগুলো গরিব মানুষের সবচেয়ে বেশি আছে আধার রেশন কার্ড সেই ডকুমেন্টগুলো তারা গ্রাহ্য করছে না তারা এমন সমস্ত ডকুমেন্টের তালিকা তৈরি করেছে যার ফলে অধিকাংশ মানুষের পক্ষে অসম্ভব হবে তাদের তাদের ভোটার তালিকা তাদের ভোটার হিসেবে নিজের নাম রক্ষা করা আর একটা যেটা হচ্ছে এসআইআর নামে নাগরিকত্ব পরীক্ষা হচ্ছে এটা তো নির্বাচন কমিশনের কাজ নয় এবং এই যে বলা হচ্ছে যে বিদেশিও প্রবেশ করেছে ভোটার তালিকায় বিদেশির নাম ঢুকেছে বিহারের ক্ষেত্রে কি দেখা গেল এই যে 7.5 কোটি ভোটার এর মধ্যে কতজন বিদেশি হয়ে গেল 100 জন বিদেশি পাওয়া গেল না তো এগুলো একটা যুদ্ধ তৈরি করে সমগ্র দেশবাসীকে একটা পরীক্ষার মধ্যে পাঠানো হচ্ছে এবং এই আতঙ্কে অনেকে আত্মহত্যা করেছেন বাংলাদেশে পশ্চিমবাংলায় আরেকটা কথা কি আমাদের দেশে আমরা চালু করেছি প্রাপ্তবয়স্ক ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এখানে সব নাগরিকই ভারতীয় বৈধ ভোটার ধরে নিয়েই কাজটা শুরু এখানে এখন হচ্ছে সব ভারতীয় অবৈধ সব ভারতীয় একজন সম্ভাব্য অনুপ্রবেশকারী বিদেশি অনুপ্রবেশকারী তার নাম তালিকায় ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে এটা করে একটা সন্দেহের চোখে সমস্ত ভারতীয়দের দেখা হচ্ছে এটা করা হচ্ছে গরিব মানুষ শ্রমজীবী মানুষ সংখ্যালঘু অংশের মানুষ তাদেরকে ভোটার তালিকা থেকে ছেটে বাদ দেওয়ার জন্য এই যে বিহারে এই যে ভোটার তালিকা এসআইআর করা হলো
এতে প্রায় 50 লক্ষ ভোটার বাদ গেল এবং এর ফলে বিহারের যে নির্বাচনের ফলাফল শাসকদের পক্ষে প্রভাবিত হয়েছে। সেই কারণে এসআইআর অত্যন্ত বিপজ্জনক। এটা করার সাথে শুদ্ধ কিংবা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করার কোনো শুভেচ্ছা যুক্ত নয়। এটা করা হচ্ছে একটা অংশের মানুষকে, বিশেষত শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, আদিবাসী অংশের মানুষ অনেকেই ডকুমেন্ট নেই, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পরবর্তী সময় তাদেরকে বিদেশে নাগরিক হিসেবে চিহ্নিত করাটা ষড়যন্ত্র বলে আমি এসআইআরকে মনে করি। এই এসআইআর কি বিগত সময়ে হয়েছে? কোনোদিন হয়নি। আমি তো বললাম আগে যেটা ইন্টেন্সিভ রিভিশন, আর এই যে হতো কি ভোটের 1 বছর আগে বিহারে কি হলো, ভোটের মুখে 2 মাস 3 মাস আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হলো এবং এমন 11-12টা নেসেসারি ডকুমেন্ট তালিকা দেওয়া হলো যেগুলো অধিকাংশ সাধারণ মানুষের কাছে থাকে না। আর সাধারণ মানুষের যে ডকুমেন্টগুলো সবচেয়ে সহজলভ্য, সবচেয়ে প্রামাণিক ডকুমেন্ট, আধার কার্ড, রেশন কার্ড, এগুলো তারা কার্য করলো না। এর ফলে গেল প্রায় 50 লক্ষ ভোটার বাদ চলে গেল। এটা তো তাহলে দেখুন, আমি ক্ষমতায় আছি, নির্বাচন কমিশন আমার কথা মতো কাজ করে, তাহলে আমি আমার এলাকায় বেছে এমন সমস্ত ভোটারদের নাম আমি ভোটার তালিকা বাদ দিয়ে দেবো যাদেরকে আমি চিহ্নিত করছি, যারা আমাকে ভোট দেবেন। এর ফলে তো নির্বাচনের আগেই আমি নির্বাচনী ফলাফলকে অনেকটাই আমার পক্ষে প্রভাবিত করার সুযোগ পেয়ে গেলাম। এটাই হচ্ছে বিহারে যদি এই নির্বাচনকে আমরা নির্বাচনী ফলাফল যেটা হচ্ছে অপ্রত্যাশিত এবং অবাস্তব ফলাফল, এটাকে যখন বিশ্লেষণ করি, অনেকেই বলছেন এর মূলে আছে এসআইআর। অনেক কেন্দ্রে দেখা গেছে বিজেপি দল ধরুন কোনো একটা কেন্দ্রে 20,000 ভোটের ব্যবধানে জিতেছেন, দেখা যাচ্ছে সেই বিধানসভা কেন্দ্রে 20-25,000 ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে 25,000 ভোটার কাদের নাম বাদ দেওয়া হলো, অধিকাংশ ক্ষেত্রে তারা শাসক দলের ভোটার নয়, তাদেরকে বেছে নাম বাতিল করা হয়েছে ভোটার তালিকা থেকে। এমন হয়েছে বিহারে খবর এসেছে, আপনি দেখেছেন কাগজে, ভোটের দিন বুথে গিয়ে অনেকে গেছেন, বুথে গিয়ে আবিষ্কার করছেন তালিকায় নাম নেই, জানেননি তারা। এই কারণে এসআইআর উদ্দেশ্য ভালো না। দুর্ভাগ্যজনক হলো সত্য, নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারছে না। আজকে এসআইআর এর নামে বিহারে যেটা হলো, তার ফলে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার একটা গভীর প্রশ্ন চিহ্ন হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে যে মানুষের ভরসা আস্থা, সেই ভরসা আস্থার জায়গাটা চলে যাচ্ছে। আপনি বিহারের নির্বাচনের কথা এখানে উল্লেখ করেছেন, ল্যান্ডস্লাইড রেজাল্ট তারা পেয়েছে, কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন মানে ভোট চুরি করার ক্ষেত্রে নিশ্চয়ই পেছন দিক দিয়ে সাহায্য করেছেন অথবা করছে। এই বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন স্যার, এরকম কি সম্ভব? না, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা আজকে গভীর প্রশ্ন চিহ্নের মুখে, এটা আমি বারবার বলছি। এটাই দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভারতবর্ষে স্বচ্ছ সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা। এখন ধরুন স্বচ্ছ ভোট, সুষ্ঠু ভোট, অবাধ ভোট, এটা কিভাবে হবে? যাতে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে, যাতে ভোটারদেরকেও অন্যায় কোনো ঘুষ দিয়ে প্রভাবিত না করতে পারে, যাতে টাকা বিলি করে প্রভাবিত না করতে পারে। এটাই তো অন্যতম। ভোটকে দুইভাবে প্রভাবিত করা যায়। ধরুন না, বুথের দিন আমি ভোটার থেকে ভোটের লাইন থেকে ফিরিয়ে দিলাম, ডিগিং করলাম, ভোট জ্যাম করলাম, এলাকায় ভোটারদের তাড়িয়ে দিলাম, তারা ভোট দিতে পারবেন। এইটা হলো এক ধরনের ভোটাধিকার পালন, নির্বাচনকে প্রভাবিত করা। আবার আরেকভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায়, আমি যদি ভোটারদের অনৈতিকভাবে তাদের নগদ টাকা দেই, তাদেরকে মিথ্যা প্রলোভন দেই, তাদেরকে ধর্মের নামে তাদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে ভয় ভীতি ঘৃণা বিদ্বেষ তৈরি করি, ধর্মীয় প্রচার করি, সেটাও কিন্তু করাপ্ট ইলেকট্রাল প্র্যাকটিস। এটা আইনত অবৈধ, এটা নির্বাচন কলুষিত। এখন ধরুন বিহারের ক্ষেত্রে কি আছে, বিহারের নির্বাচন আমরা জানি, আপনিও জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষিত হয়ে গেলে, নির্বাচনের বিজ্ঞপ্তি যদি নির্বাচন কমিশন লাগু করেন, তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট। ওই সময় সরকার এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না, প্রশাসনিক কাজ, এমন কোনো আর্থিক সিদ্ধান্ত দিতে পারবেন না, এমন কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না যার ফলে ভোটাররা প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। এই তো মডেল কোড অফ কন্ডাক্ট, মানে সুনির্দিষ্ট আচরণবিধি, এর মধ্যে সবাইকে থাকতে হবে যাতে ভোটারদের প্রভাবিত করার সুযোগ না থাকে। অর্থাৎ ভোটটা যাতে লেভেল প্লেইং ফিল্ডে হয়, অর্থাৎ মাঠটা সমান, মাঠে প্রত্যেকটা দল অংশগ্রহণ করলো। এখন যেই দলের যোগ্যতা বেশি, ধরুন একটা খেলার মাঠ 100 মিটার দৌড় হবে, যারা প্রতিযোগিতা নেবে অংশগ্রহণ করবে তাদের জন্য দৌড়ের প্রত্যেকটা ট্র্যাকই সমান। এখন যারা 100 মিটার দৌড়তে নামলেন, তাদের অনুশীলন,
তাদের দক্ষতা তার উপর নির্ভর করে কে 100 মিটার রেসে জয়ী হবে, এটা করে লেভেল প্লেইং ফিল্ড। আমাদের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহারের ক্ষেত্রে কি হয়েছে দেখুন, বিহারে নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষিত হওয়ার পরও বিহার সরকার সিদ্ধান্ত নিয়ে 1,25,00,000 মহিলাকে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছেন। এটা নন রেকর্ড। তো এই আমি যদি ধরুন নির্বাচন হচ্ছে, আমি প্রধান মুখ্যমন্ত্রী, আমার দল, আমার সরকার ভোটারদের, মহিলা ভোটারদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে দিচ্ছি। এই যে টাকাটা ঢুকিয়ে দিলাম, এটা তো ভোটারদের আমি ঘুষ দিচ্ছি অন্যায়ভাবে, তাও নির্বাচন প্রক্রিয়া ঘোষিত হওয়ার পরে। এর ফলে তো ভোটাররা যে ভোট দেবেন, এর ক্ষেত্রে এই যে 10,000 টাকার প্রভাব থেকে যাবে। একজন সাধারণ মহিলা, অনেকের কাছে 10,000 টাকা অনেকে একসাথে দেখেন, দিনে 10,000 টাকা করেন, উনি তো ভোট দেওয়ার সময় চিন্তা করবেন, একটা কৃতজ্ঞতার প্রশ্ন থাকবে, নীতিশ সরকার আমাকে ভোটটা দিয়েছে, আমি তাকেই ভোট দেবো। বিহারে তো এই কারণে হয়েছে, এইটা হয়েছে। বিহারে বলা হচ্ছে খরিদ ইলেকশন, এখানে যেখানে ভোট কেনা হয়েছে, বিহার সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার 15 দিন কেউ 1 মাস আগে নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষিত হওয়ার পরও দাদন প্রায় 20,000 কোটি টাকার দাদন বিলি করেছেন। 20,000 কোটি টাকার দাদন বিলি করেছেন। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের নির্বাচনের কোনো নজির নেই। নির্বাচন কমিশনের উচিত ছিল এই দাদন বিলি বন্ধ করা, কিন্তু নির্বাচন কমিশন দাদন বিলি বন্ধ করেননি। এর ফলে নির্বাচন প্রক্রিয়াটি কলুষিত হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলাম, আজকে যে ভারতবর্ষের নির্বাচন যে জায়গায় যাচ্ছে, জনমতের প্রতিফলন, ভোটারদের মেজাজের প্রতিফলন, ভোট বাক্স খুললে করে পাওয়া যাচ্ছে না। এখন আপনার ইভিএম মেশিন অনেক প্রশ্ন হচ্ছে। আমি তো মনে করি আমাদের নির্বাচন ব্যবস্থা যদি বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে, তাহলে ব্যালটে ফিরে যেতে হবে। পৃথিবীর অনেক উন্নত প্রযুক্তির দেশেও ব্যালটেই ভোট হয়। ইভিএম হ্যাক করার অনেক সুযোগ আছে। তাহলে আমাকে নির্বাচনের ব্যবস্থাকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে রাখতে হবে। আজকে নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসাবে তাদের যে দায়িত্ব পালন করা উচিত তা করছে না। দেখুন, নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে কারা নির্বাচন করছে? সুপ্রিম কোর্ট কিছুদিন পূর্বে একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল যে নির্বাচন কমিশনে যারা যাবেন তাদের যাতে কোনো দলীয় আনুগত্য না থাকে, এমন সমস্ত লোকজনদের বাছাই করতে হবে যারা নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, মেরুদণ্ড নিয়ে তাদের দায়িত্ব পালন করে সরকারের দ্বারা কিংবা শাসক দলের দ্বারা প্রভাবিত না হবে। তার জন্য বাছাই প্রক্রিয়ার মধ্যে কাজে থাকতে হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন কিংবা স্পিকার এটা আইন করেছিল, রায় দিয়েছে। সেই রায়টাকে যাতে কার্যকর না হয়, রাতারাতি আইন করে নির্বাচন কমিশন বাছাই প্রক্রিয়ার মধ্যে কাজে নেওয়া হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং আরেকজন ক্যাবিনেট মন্ত্রী সরকারি ঠিক করবেন। এই যে জ্ঞানেশ কুমার, তাকে তো সরকারি ঠিক করেছেন, উনি সরকারের হয়ে কাজ করছেন, যদিও উনি সাংবিধানিক পদে বসে আছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উনি সাংবিধানিক পদে বসে সংবিধান রক্ষা করার দায়িত্ব পালন না করে তিনি চেষ্টা করছেন শাসক দলকে কতটা সুযোগ সুবিধা করে দেওয়া যায়। তার ফলে আজকে নির্বাচন একটা গুরুতর প্রশ্নের মুখে। এটা কিন্তু আমাদের দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। 10 বছর পূর্বেও কিংবা 5 বছর পূর্বেও নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এত তলানি থেকে ঠেকেনি। এটা কিন্তু বিহারের নির্বাচনে আমি বলবো এই নির্বাচন স্বাভাবিক নয়। এই ফলাফলের পেছনে কাজ করেছে বিশেষ নিবিড় ভোটার তালিকা স্ক্রুটিনি করা, রিভিউ, এবং কাজ করেছে দাদন বিলি করা। একজন জনপ্রিয় বাংলা গানের গায়ক উনি বলছেন, উনি একটা গানে একটা সুন্দর কথা বলেছেন, আগে জনগণ নেতা ঠিক করত, এখন নেতারা ঠিক করেন জনগণ কার হবে। অর্থাৎ আগে ভোটাররা ভোট দিয়ে আপনার কাদেরকে জয়ী করবে ঠিক করে, এখন যারা শাসক তারাই ঠিক করে দিচ্ছেন কারা ভোটার হবেন কারা ভোটার হবেন না। আমার বিরোধী লোকদের আমি আগে তালিকা থেকে বাদ দিয়ে দেবো, তার জন্য এসআই, নাহলে এসআই এর কোনো অর্থ নেই। তো আজকে আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়াটাই একটা গুরুতর প্রশ্নের মুখে পড়েছে, এবং এতে কিন্তু মানুষের হতাশা, বঞ্চনা আরো বাড়বে। অবিলম্বে আমাদের দেশের নির্বাচনের প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে, এটা কিন্তু আমাদের গুরু দায়িত্ব, না হলে কিন্তু এই ধরনের ফলাফলই আসবে। জি স্যার, আপনি যে বিষয়গুলি এখানে উল্লেখ করেছেন বিহারের নির্বাচনের ক্ষেত্রে, এতটাই যদি প্রুফ সহকারে এভিডেন্স থেকে থাকে, তাহলে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে কোনো কিছু করা যায় কিনা?
আমি যেটা বললাম 20,000 কোটি টাকার দাদন, এটা তো অন রেকর্ড আছে। এটা তো আপনার নীতিশ সরকারও জানে, সবাই জানে। যখন ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রচার চলছে, আর প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন ঠিকই ধরেছেন, কিন্তু প্রশ্নটা হলো কি, এখানে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আজকে যে কোনো একটি গণতন্ত্র তখনই কার্যকর থাকে যখন প্রত্যেকটি সংস্থা তার স্বাধীন দায়িত্ব পালন করে। গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্স, একদিকে লেজিসলেচার, একদিকে জুডিশিয়ারি, একদিকে এক্সিকিউটিভ, একদিকে মিডিয়া, অর্থাৎ কার্যনির্বাহী এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থা জুডিশিয়ারি, আর বিধানসভা লেজিসলেচার আইন প্রণয়নতা, এবং সংবাদপত্র। এই 4টি স্তম্ভ গণতন্ত্রের 4টি মৌলিক স্তম্ভ। বলা হয় যে প্রত্যেকটি স্তম্ভ একে অপরের পরিপূরক, প্রত্যেকের উপর নজর রাখে। জুডিশিয়ারির দায়িত্ব এক্সিকিউটিভ আইন অনুযায়ী কাজ করছে কিনা, সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা। কিন্তু মিডিয়ার দায়িত্ব সরকারকে প্রশ্ন করা। কিন্তু আমাদের দেশে মিডিয়া এই দায়িত্বটা পালন করছে। মিডিয়াকে বলা হচ্ছে গদি মিডিয়া। মিডিয়া তো সবসময় সরকারের সামনে আয়না তুলবে। মিডিয়ার দায়িত্ব হচ্ছে সরকারকে অপ্রিয় প্রশ্ন করা। মিডিয়া এই প্রশ্নটা করে না। মিডিয়া হয়ে গেছে ল্যাপডগ, অর্থাৎ সরকারের পোষা কুকুর। ল্যাপডগ কথাটা বলতে খারাপ লাগছিল, শোনা কিন্তু বাস্তব। আর আইনসভায় কোনো আলোচনাই হয় না। আর বিচার বিভাগও আমরা যে দায়িত্ব বিচার বিভাগকে আশা করি, সেই দায়িত্ব কিন্তু বিচার বিভাগ পালন করতে পারছে না। আজকে আমাদের দেশে গণতন্ত্রের সংকট। এখানে বিচার বিভাগ যে দায়িত্বটা পালন করে গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, সেই দায়িত্ব কিন্তু বিচার বিভাগ আজকে সারা দেশে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সেই দায়িত্ব পালন করতে পারছে না বলে আজকে এই যে দেশ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। সেক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আজকে আমাদের অনেক প্রশ্ন আছে। আমরা দেখেছি 75 সনে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল, 75-77, তখন বোধ আপনার জন্ম হয়নি, হওয়ার কথা, 28 মাসের জরুরি অবস্থা, তখনও কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করতে পারেনি। সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তী সময় বলেছে, যখন আমাদের দেশ কিংবা জাতি গভীর সংকটে ছিল, তখন সুপ্রিম কোর্ট জাতির প্রতি তার দায়িত্ব পালন করতে পারেনি। সুপ্রিম কোর্ট একটা কথা এখন বলে, দি সুপ্রিম কোর্ট বিট্রেড দ্য নেশন ওয়েন নেশন ওয়াজ ইন ক্রাইসিস। এটা সুপ্রিম কোর্ট বলেছে, এখন স্বীকার করে। ঠিক এখন বর্তমান যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতি নিয়ে যখন আগামী 10 বছর 15 বছর পর সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে পর্যালোচনা হবে, তখন কিন্তু একই কথা বলা হবে, when India was in crisis, then Supreme Court again failed to stand with the people of the country. এটা কিন্তু ঘটনাটা, আমি একজন আইনজীবী হয়ে এটা বলতে বাধ্য হচ্ছে। আমরা চাই স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করুন, নাগরিকদের অধিকারের পক্ষে কাজ করুক, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দায়িত্বটা আজকে পালন করতে পারছে না অধিকাংশ ক্ষেত্রে। তার জন্য আজকে এই সর্বগ্রাসী সংকট আমাদের দেশে দেখা দিয়েছে, আমি বলে মনে করি। আরেকটা প্রশ্ন দিকে যাচ্ছি স্যার। একটা অংশ থেকে প্রশ্ন হচ্ছে বারে বার, যদিও আমি আইনজীবী নই, আপনি যেহেতু আইনজীবী হিসাবে আপনাকে অনুরোধ করছি সেই বিষয়ে আপনি ক্লিয়ারিফিকেশন করার জন্য আমাদের দর্শকদের প্রতি, মানে দর্শকদের কাছে, যে এক সময় আমাদের ত্রিপুরা রাজ্যে উপজাতি বা তিপ্রাসা অংশের সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী আছে তারা সংখ্যা গরিষ্ঠ ছিলেন, কিন্তু বর্তমানে আমরা তিপ্রাসারা সংখ্যা লঘিষ্ঠ হয়েছে, সেটা বাস্তব। বাংলাদেশ থেকে, তখনকার পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা এখানে শরণার্থী হিসেবে এসেছেন তারা এখন এখানের নাগরিক হয়ে গেছেন। প্রশ্নটা হচ্ছে, কোন নাগরিকত্ব সংশোধন মানে বিলের মাধ্যমে তারা এই দেশের নাগরিক হয়েছে, সেটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। না, এই প্রশ্নটার উত্তর দেওয়ার পূর্বে দেখুন, প্রথমদিন যেটা মুজিব চুক্তি আছে 71 বর্ষ, আর একটা কথা যে আপনি বললেন উপজাতি আদিবাসীরা সংখ্যালঘু হয়েছে, এই প্রশ্নটা আমি আরেকটু অন্যভাবে দেখতে চাই। আমি প্রথম ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা, আর অন্যদিকে পুরো পাকিস্তানের বিরাট অংশ, এটা পার্বত্য ত্রিপুরা, ত্রিপুরা রাজারই জমি আছে পাটার সঙ্গে। পার্বত্য ত্রিপুরার যে আয়তন, এখনকার যে বর্তমান ত্রিপুরা, যেটা ভারতে ভুক্ত হয়েছে, এর আয়তন 10,000 বর্গ কিলোমিটার। ঠিক তেমনি
যে সমতল ত্রিপুরা, প্লেন ত্রিপুরা যেটাকে বলা হয় চাকলা সমাজের জমিদারি, এটাও কিন্তু প্রায় 5,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ পার্বত্য ত্রিপুরা অধ্যায় দুটো মিলিয়ে কিন্তু ত্রিপুরা ছিল। এবং পার্বত্য ত্রিপুরা যেমন ত্রিপুরার রাজার ছিল, অন্যদিকে চাকলা সমাজ ছিল রাজার জমিদারি। এখন তারাও তো রাজার প্রজা ছিল এক অর্থে, বৃহত্তর ত্রিপুরার প্রজাই ছিল তারা। তাদের জনসংখ্যা যদি ধরি তাহলে হিসাবটা কেমন রকম। এটাও ঠিক, স্বাধীনতার পর দেশভাগের পর বিরাট সংখ্যক বাঙালি অংশ এখানে এসেছেন, এটাও ঘটনা। আবার এটাও ঘটনা, ত্রিপুরা রাজারা বিভিন্ন সময়ে বাঙালি অংশ এখানে ডেকে এনেছেন তার রাজস্বের স্বার্থে, তার স্থায়ী চাষাবাদের স্বার্থে। কারণ ত্রিপুরার রাজারা সবসময় তারা চাইতেন যে তাদের সোর্স অফ রেভিনিউ একটা ডেফিনিট সোর্স অফ রেভিনিউ, ডেফিনিট সোর্স অফ রেভিনিউ একমাত্র জমির খাজনা দিয়ে। আদিবাসী অংশের মানুষরা চিরাচরিতভাবে বিভিন্ন কারণে তারা স্থায়ী চাষাবাদে আগ্রহী ছিলেন না। স্থায়ী চাষাবাদে না থাকলে রাজার ভূমি রাজস্বের কোনো ব্যবস্থা থাকে না। তো ত্রিপুরার রাজারা বিভিন্ন সময়ে পূর্ব বাংলার তৎকালীন পূর্ব বাংলার বিভিন্ন অংশ থেকে, সমতল থেকে বাঙালি অংশ এখানে ডেকে নিয়েছেন, কারণ তারা স্থায়ী চাষাবাদটা জানে এবং তাদেরকে এখানে স্থায়ী চাষাবাদে আগ্রহী করার জন্য তাদেরকে অনেক সময় অনেক ইনসেন্টিভ দিয়েছেন। যেমন ধরুন নিষ্কর ভূমি প্রদান করেছেন, খাজনা মুকুব করেছেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। কেন করেছেন? রাজা একটা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে, আমি 5 বছর খাজনা মুকুব করলাম, কিন্তু পরবর্তী সময় তারাই আমার স্থায়ী খাজনার যোগান দেবে। এই বিষয়গুলো আছে। এখন আমি যেটা বলতে চাই নাগরিকত্বের প্রশ্নে, ত্রিপুরাতে এখানে আমি যেটা সবসময় মনে করি, ত্রিপুরাতে আদিবাসী এবং বাঙালি উভয় অংশের মানুষই একত্রে থেকে এই রাজ্যকে গড়ে তুলত। এখানে আদিবাসী মানুষের যে অধিকারের প্রশ্ন, স্বাধিকারের প্রশ্ন, তাদের বিশেষ সাংবিধানিক রক্ষাকবচের প্রশ্ন, এটা নিয়েও কিন্তু ইতিহাস দেখেন, এখানে বাঙালি আদিবাসী উভয় অংশের মানুষ এই প্রশ্নে সরব ছিল। উপজাতিদের 4 দফাই বলুন, 6ষ্ঠ তফসিলি বলুন, ককবরক ভাষা স্বীকৃতি বলুন, রাজ আমলে কিন্তু ককবরক ভাষা স্বীকৃতি ছিল না। রবীন্দ্রনাথ ত্রিপুরায় অনেকবার এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথের সাথে কিন্তু ত্রিপুরার রাজারা আমাদের যে আদিবাসীদের সংস্কৃতি কিন্তু পরিচয় করিয়ে দেননি। ত্রিপুরার রাজ দরবারে কোনো ককবরক ভাষার কথা হতো না, বাংলা ভাষায় পতন ছিল, বাঙালিরা ছিল। তো আমি যেটা বলবো যে স্বাধীনতার পর আদিবাসীদের যে একটা স্বাধীন জাতি হিসাবে বিকশিত হওয়া, জাতিসত্তায় বিকশিত হওয়া, তাদের উন্নত জাতিসত্তায় বিকশিত হওয়া, এর প্রতি মর্যাদা বাঙালি অংশ দিয়েছে। উভয় মিলে এখানে অনেক বিভেদ হয়েছে, এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখানে অনেক দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধানোর চেষ্টা হয়েছে। কিন্তু এটাকে অতিক্রম করে আদিবাসী এবং বাঙালি ভাষী মানুষ বুঝেছেন এই ত্রিপুরাটা ঐতিহাসিক কারণে এখানে আমাদের থাকতে হবে। এখানে দুই সম্প্রদায়ের মানুষ থাকবেন এবং একে অপরের পরিপূরক হিসেবে থাকবেন। আদিবাসীদেরও তাদের স্বাধিকার, তাদের বিশেষ মর্যাদা, তাদের স্বাতন্ত্রতা রক্ষা করতে হবে, পাশাপাশি বাঙালিরও থাকবেন। তবেই আমরা ত্রিপুরাকে শান্তিময় করে তুলতে পারবো। এটাই কিন্তু ত্রিপুরার যদি আধুনিক ত্রিপুরার ইতিহাস বলেন, এটাই ইতিহাস। এটাকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়েছে। এর বিরুদ্ধে লড়তে গিয়ে এই রাজ্যের পাহাড়ি কিংবা আদিবাসী মানুষ, বাঙালি মানুষ উভয়ই রক্ত চলেছে, উভয়ই রক্ত দিয়েছেন। আমরা অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। 80 দাঙ্গা আমরা দেখেছি, আমরা 90-এর দশক কিংবা 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় 10 বছর আমরা উগ্রপন্থী সমস্যা দেখেছি। এইগুলো কিন্তু অতিক্রম করার ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে লড়াই করেছেন। তাই আমি এই নাগরিকত্বের প্রশ্নটা এইভাবেই দেব। এখন আমি দেখছি এটাকে কেন্দ্র করে আদিবাসীদের মধ্যে একটা সংঘাত তৈরি করার চেষ্টা হচ্ছে, এটাকে কেন্দ্র করে আবার আদিবাসী বাঙালি বিরোধ বাঁধানোর চেষ্টা হচ্ছে, একটা বিভেদকামী রাজনীতি হচ্ছে। এই দিয়ে কিন্তু ত্রিপুরার উন্নতি হবে না। ত্রিপুরায় আমরা বিদেশি প্রবেশ চাই না, আবার বিদেশি প্রবেশের জুজু দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা, আদিবাসীদের ভিতর সন্তুষ্ট করা, এটাও ঠিক নয়। এর মানে নাগরিকত্ব বিল সংশোধন করে তাদেরকে রাখা হয়নি, এটাও ঠিক স্যার? কোনটা যারা শরণার্থী হিসেবে আমরা তো ইন্দিরা মোদী চুক্তিতে যারা এসছেন তাদের নাগরিকত্ব মর্যাদা দেওয়া হয়েছে। যারা ইন্দিরা মোদী চুক্তি অনুযায়ী এখানে এসে তাদের নাগরিকত্বের মর্যাদা দেওয়া হয়েছে, তারা তো বৈধ নাগরিক। এখন অনুপ্রবেশ যদি ঘটে থাকে, অনুপ্রবেশ ঘটতেও পারে, সেটাকে সক্রিয় অনুপ্রবেশ নয়। এই আর জনসংখ্যার বিন্যাস
গত 40-50 বছরে তো খুব একটা ব্যাপক পরিবর্তন হয়। যদিও আমি এই মুহূর্তে সমস্ত তথ্য পরিসংখ্যান দেখাতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি এক সময় এই জনসংখ্যার বিন্যাস নিয়ে কাজ করেছিলাম আসলে 20-25 বছর আগে, কিন্তু গত 10-15 বছরে জনসংখ্যার বিন্যাসে তেমন কোনো পরিবর্তন, ব্যাপক কোনো পরিবর্তন হয়নি। আজকে উপজাতিদের ট্রাইবেল রিজার্ভ আছে, এটি সংরক্ষিত অঞ্চল আছে, আপনি এডিসি আছে, ভূমি হস্তান্তরের বাধা আছে, অনেকগুলো রক্ষা কবচ তৈরি করা হয়েছে এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই, যাতে আদিবাসীরা তাদের জমির অধিকার, জঙ্গলের অধিকার, তাদের ভাষার অধিকার, তাদের স্বাতন্ত্র্য এগুলো রক্ষা করে চলতে পারে। এই কাজটা হোক, এই কাজটাকে ডিরেল করার জন্য, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি। এটা শুনতে খারাপ লাগলেও স্বাধীনতার 70-75 বছর পরেও আমরা যারা পাহাড়ে বসবাস করি তাদের মানে সামাজিক জীবনযাপন এখনো পানীয় জলের ঠিক পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, অর্থনৈতিক পরিকাঠামো এখনো মানে যেরকমভাবে হওয়া উচিত সেরকমভাবে হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অংশ মানে আলাদা একটা রাজ্যের দাবি করছেন বা দাবি উঠছেন এখন বা বর্তমানে, যেমন ত্রিপুরাল্যান্ড অথবা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো এতটা বছর পেরিয়ে গেল স্বাধীনতার পর, এখনো আমরা সেই মানে আদিম যুগের মতো মানে মতন করে বসবাস করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা স্টেট করে যদি ওই সম্প্রদায়কে উন্নত করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে কি আপনি সমর্থন করবেন না? আমি বিষয়টাকে এভাবে দেখছি, ধরুন না আলাদা স্টেট যদি আলাদা স্টেটের দাবি তোলাটা অসাংবিধানিক নয়, সংবিধানের পরিকাঠামোর মধ্যে কেউ দাবি করতেই পারে, কিন্তু আমার যেটা প্রশ্ন, ঝাড়খণ্ড তো সেপারেট ট্রাইবাল স্টেট হয়েছে, ঝাড়খণ্ডের আদিবাসীরা যে তাদের কি সামাজিক আর্থিক অবস্থার উন্নতি যতটা হওয়ার কথা হয়েছে কি? ঝাড়খণ্ডের জন্য আলাদা, ঝাড়খণ্ডের জন্য আদিবাসীর জন্য আলাদা ঝাড়খণ্ড, এই নিয়ে আন্দোলন ঝাড়খণ্ড হয়েছে প্রায় 25 বছর তো হয়ে গেল। তো ঝাড়খণ্ডের যে আদিবাসীদের জঙ্গলের অধিকার, জমির অধিকার, এগুলো কি স্বীকৃত হয়েছে? সেখানে একই জায়গায় আছে। ধরুন না মেঘালয় তো পৃথক ট্রাইবাল স্টেট, সেপারেট ট্রাইবাল স্টেট, সেখানে আদিবাসীদের কি জমি জঙ্গলের অধিকার, ভাষার অধিকার এগুলো কি স্বীকৃত আছে, হয়েছে কি? তো প্রশ্নটা তো পৃথক ট্রাইবাল স্টেট করলেই যে সমস্যার সমাধান হবে তা নয়। আসলে আমি ট্রাইবাল স্টেট, আমার পলিসি কারা থাকবে? আজকে ধরুন এই যে পৃথক ট্রাইবাল রাজ্যের দাবিটা অনেকে তুলছে, হ্যাঁ, এতে ধরুন আর পৃথক ট্রাইবাল স্টেট করলে কি হবে? এই দাবিটার পেছনে সামগ্রিক আদিবাসী মানুষের স্বার্থ জড়িত আছে, নাকি আদিবাসীদের মধ্যে একটা নূতন বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে গত 25-30 বছরের 40 বছর উন্নয়ন করে, তারা লাভবান হবে? পৃথক ট্রাইবাল স্টেট হলে কি হবে? ধরুন আমি তর্কের খাতে ধরেন না, ফলে কি হবে? কতগুলো জেলা হবে, তাহলে কতগুলো পদ তৈরি হবে, এতে কাজে লাভ, এতে জুনিয়র লাভবান হবে, ল্যান্ডলেস ট্রাইবালের লাভবান হবে? লাভবান তো হবে না। লাভবান হবে কারা? গত 50 বছরে আদিবাসীদের মধ্যে একটা উদীয়মান উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, তারা ওই সমস্ত ট্রাইবাল স্টেটগুলো পদ দখল করে নেবে। তারা একটা এতে থানসার কথা বলছে, আলটিমেটলি থানসার লাভবান হবে না। আমাদের সামনে তো উত্তর ভারতের পৃথক ট্রাইবাল স্টেটগুলো, ট্রাইবাল মেজরিটি স্টেট, নাগাল্যান্ড ট্রাইবাল মেজরিটি স্টেট, মেঘালয় ট্রাইবাল মেজরিটি স্টেট, মিজোরাম ট্রাইবাল মেজরিটি স্টেট, ঝাড়খণ্ড ট্রাইবাল মেজরিটি স্টেট, সেখানে ট্রাইবালের অবস্থা কি? আমি তো বলবো, আপনি যেটা বলেন ত্রিপুরা উপজাতিদের আদিবাসীদের অনেক সমস্যা হয়, কিন্তু ত্রিপুরা আদিবাসীরা তো অন্য রাজ্যের আদিবাসীর তুলনায় ভালো। গত 50-60 বছরে উন্নয়ন যে একদম হয়নি তা, আরো হওয়া উচিত ছিল, আরো ব্যাপক হওয়া উচিত। একদম উন্নতি হয়নি তা, আজকে 50 বছর আগের ত্রিপুরার চেহারা, 30 বছর আগের ত্রিপুরার চেহারা, যোগাযোগ ব্যবস্থা যে 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 জায়গায় ছিল, এটা আজকে ত্রিপুরার সুগম যোগাযোগ হয়েছে। আজকে এটা কিন্তু আমি এই সরকারকে কৃতিত্ব দেবো না, বামফ্রন্ট সরকারের অনেক ব্যর্থতা থাকলে তারা যে কাজটা করেছে, অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। ত্রিপুরার সড়ক যোগাযোগ ব্যবস্থা কোনো জায়গায় আজকে দুর্গম নয়। আগে করবুককে দুর্গম বলা হতো, ঘন্টাছড়া দুর্গম বলা হতো, রাজশাহী দুর্গম বলা হতো, থালিবাড়ি দুর্গম বলা হতো, তাতে কোনো জায়গায় দুর্গম নয়, সব জায়গায় কিন্তু সুগম রাস্তা তৈরি হয়েছে, উন্নয়ন হয়নি। আজকে উপজাতি সংরক্ষণ
এই বামপন্থীরা ক্ষমতা এসে যতটা উপজাতি সংরক্ষণকে লাগু করতে পেরেছে আগে তো ছিল না। একটা উপজাতিদের মধ্যে একটা উচ্চবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে। আগে কজন, দেখুন আমরা যখন আদালতে জয়েন করে আসছি 30-35 বছরে, কজন উপজাতি অ্যাডভোকেট ছিলেন, আদিবাসী অ্যাডভোকেট? একজন খুব বিখ্যাত আদিবাসী অ্যাডভোকেট সর্বজন সদ্য বিচ্ছিন্নতা বর্মন। কারণ কেন? কারণ তখন আদিবাসী অ্যাডভোকেট ছিলেন না। কারণ আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসার তেমন ঘটেনি। কিন্তু গত 50 বছরে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে। দেখবেন আজকে কোর্টে অন্তত প্রায় 30%-40% আদিবাসী অ্যাডভোকেট। তো আদিবাসীদের উন্নতি হয়নি তা না, আমরা সব আদিবাসীদের আরো উন্নতি দরকার, তাদেরকে আরো উন্নতি দরকার। তাদের যদি গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা থাকে, এটাকে মর্যাদা দেওয়া উচিত। আমরাও চাই, আমি মনে করি আমরা ত্রিপুরার উন্নয়নের, ত্রিপুরার ঐক্যের মূল গ্যারান্টি হচ্ছে আদিবাসী বাঙালির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কারণ আমরা একে অপরের সাথে ঐতিহাসিকভাবে আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি, আমাদের বিচ্ছিন্ন করা যাবে না। আমাদের একত্রিত হয়ে ত্রিপুরাকে উন্নত ত্রিপুরা করতে হবে। এমন ত্রিপুরা যে আদিবাসী মানুষও বলতে পারে মাথা উঁচু করে এটা আমার রাজ্য, এবং বাঙালি অংশ বলতে পারে মাথা উঁচু করে আমার রাজ্য না, দুই ভাই। এটা এবং পৃথক আদিবাসী রাজ্য বলে, এটি একটা বিচ্ছিন্নতার স্লোগান। পৃথক আদিবাসীর স্লোগান তুলে বাঙালি পাহাড়িদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করা, বিভেদ তৈরি করা, এই ক্ষেত্রে আমার এই নেই। আমার আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে অনেক কিছু করণীয় আছে, কিন্তু একদম হয়নি আমি বলবো না, পরিবর্তন অনেক হয়েছে। আমরা যেটা দেখেছি আজকে যেটা দেখছি, আমি আদালতে উদাহরণ দিলাম, আজকে তো 30-40% ট্রাইবাল লয়ার, এটা ভালো, এটা আমার কাছে ভালো লাগে। উপজেলা অংশের ছেলেমেয়েরা, আজকে আদিবাসী অংশের ছেলেমেয়েরা আইন পেশায় এসেছেন, তারা ভালো করছেন, আরো ভালো করবেন। এটা তো 25-30 বছর আগে ছিল না। কেন হলো? কারণ গত 40-50 বছর 78-এর পর শিক্ষার বিস্তার, পরিকাঠামো, আদিবাসীদের সংরক্ষণ লাগু করা, এগুলোর ফলশ্রুতি আজকে এটা। তো উন্নয়ন কিন্তু হয়নি তা আমার। আদিবাসীদের অনেক সমস্যা আছে। আদিবাসীদের যেটা বড় সমস্যা, আজকে সারা ভারতবর্ষে আদিবাসীদের জঙ্গল অধিকার, জমির অধিকার এগুলো তো নেই, কর্পোরেটে ঢুকে যাচ্ছে। আজকে আদিবাসীদের সংস্কৃতি, এটা তাদের যে সংস্কৃতি, এই ভারতবর্ষ একটা বাগান, এখানে বিভিন্ন ধরনের ফুল আছে। কোন একটা বাগান বিভিন্ন ধরনের ফুল থাকে, আমাদের বাগানের সৌন্দর্য। আদিবাসীদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, এখন কি হচ্ছে, দেশে সব জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আদিবাসীদের খাদ্যাভাস আমাদের খাদ্যাভাস ফারাক আছে। আমি যদি জোর করে বলি যে এই খাদ্যাভাস সবাইকে গ্রহণ করতে হবে, এ তো আদিবাসীদের শুধু বিপন্ন হয়ে বলবে। আজকে যেভাবে কর্পোরেটরা আদিবাসীদের ইন্ডিয়ান ট্রাইবাল বেল্টে ঢুকে যাচ্ছে, আদিবাসীর জমির অধিকার, জঙ্গলের অধিকার থাকছে না। কারণ আদিবাসীরা মূলত সেন্ট্রাল ইন্ডিয়া, এখানে সমস্ত মহার্ঘ খনিজ সম্পদ আছে, এবং আদিবাসীরা যেভাবে প্রকৃতিকে ভালোবাসে, কারণ তারা জানে প্রকৃতি তাদের মাথা। আদিবাসীরা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে না, কারণ তারা জানে তারা প্রকৃতির কোলেই বড় হয়েছে, প্রকৃতির উপর তাদের বাঁচা মারা নির্ভর করে, তারা প্রকৃতিকে বুক আঁকলে রক্ষা করে। আজকে দেখবেন উন্নয়নের নামে এই আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে, বিশেষ সেন্ট্রাল ইন্ডিয়াতে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত অঞ্চল, যেটাকে ভারতবর্ষের হার্টল্যান্ড বলা হয়, সেখানে সমস্ত কর্পোরেট ঢুকে যাচ্ছে। কর্পোরেটে ঢুকে আদিবাসীদের এক্সপ্লয়েট করে সমস্ত খনিজ সম্পদ, একদম পরিবেশকে ছারখার করে দিচ্ছে। আগে কি ছিল? আগে ছিল কোনো প্রকল্প যদি আদিবাসী এলাকায় কিংবা বনাঞ্চলে কোনো প্রকল্প চালু করতো, তাহলে পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র নিতে হবে। এখন কিন্তু পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র অধিকাংশ নেওয়ার ব্যবস্থাই তুলে দিচ্ছে। যারা আদিবাসীদের নিয়ে অনেকে ত্রিপুরায় কথা বলে, তারা, আমি কি অনেক সময় বলি, তারা কি করবেন? তারা একসাথে বিজেপির সঙ্গ থাকবে না, আদিবাসী স্বার্থ রক্ষা করবে, এটা কি করবে? বিজেপিতে একটা মনোলিথিক, তারা সমগ্র ভারতবর্ষকে একই ছাঁচে ফেলতে যায়। এখানে সমস্ত যে পৃথক অস্তিত্ব, ভারতবর্ষ তো বিবিধের মাঝে মিলনমান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তারা সমস্ত বৈচিত্র্যগুলোকে এক ধর্ম, এক রাষ্ট্র নামে একদম ছারখার করে দিতে চাইছে। তো আজকে যারা এই কথাগুলো তুলছে, তারা কি করবেন? তারা কি সারা ভারতবর্ষের চেহারাটা দেখছে না? তারা কি সারা ভারতবর্ষ দেখছে না আদিবাসীদের তাদের যে স্বকীয়তা, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে স্বাতন্ত্র্য, এগুলো কিভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, কে পরিবেশ নষ্ট করা হচ্ছে, কিভাবে আদিবাসীদের জমি কর্পোরেটের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। যারা দিচ্ছেন তারা এবার বিরসা মুন্ডা দিবস পালন করছেন, এগুলো তো কপটতা। যারা আদিবাসীদের সর্বনাশ করছেন, আদিবাসীদের জমি জঙ্গল অধিকার কেড়ে নিচ্ছেন, তারা এবার বিরসা মুন্ডার দিবস পালন করছেন, তারা এবার হুল দিবস পালন করছেন বিভ্রান্ত করার জন্য।
এগুলো সম্পর্ক যারা আদিবাসী অংশের মানুষ, শিক্ষিত মানুষ, তাদেরকেও চিন্তা ভাবনা করা দরকার। আমরা যেন কুল ব্যাংক না হই, আমরা সমস্ত ভারতবর্ষটা দেখি, তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার যে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আমাদের ইতি কর্তব্য নির্ধারণ করি। এই অনুরোধটা আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছেন, যারা রাজনীতি করেন, যারা আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদেরকে অনুরোধ করবো, অন্ধ অনুরোধ, আপনার এই বিষয়গুলো ভেবে দেখুন। আমরা মানে নিরাপদের যে বিষয়, এটা তো ত্রিপুরার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এখানে তো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা তো সব সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে এটা সত্য। আমি এটা কোনো বিশেষ সম্প্রদায় নয়। যখন একটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে চলে যায়, যখন আইনের শাসন থাকে না, যখন পুলিশ আরক্ষা দপ্তর আইনের নির্দেশ না মেনে শাসক দলের নির্দেশে কাজ করে, তখন যা হওয়া হয় তাই হচ্ছে। এই রাজ্যের তো মানুষের নিরাপত্তা নেই। এটা তো নিরাপত্তাহীনতা সবাই হচ্ছে। নারীদের বিরুদ্ধে, শিশুদের বিরুদ্ধে হিংসা প্রতিনিয়ত বাড়ছে। আজকে এই রাজ্যে কথা বলার সুযোগ নেই, স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ নেই, সভা সমিতি করার সুযোগ নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই, ভোট দেওয়ার সুযোগ নেই, ভোট দিলে আক্রান্ত হতে হয়, ভোটের জন্য প্রচার করা যায় না। এই রাজ্যে তো গত 7-8 বছরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতি মুহূর্তে মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে, প্রতি মুহূর্তে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা সমগ্র দেশের রাজ্যের পক্ষে সত্য। এটাকে একে অতিক্রম করতে গেলে আমাদের সবাইকে, আদিবাসী, বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, উপজাতি, অনুপজাতি, সমস্ত অংশে, নারী, বৃদ্ধ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সমস্ত অংশের মানুষ একত্রিতভাবে এই অবস্থার উন্নতির জন্য চেষ্টা করতে হবে। আমি বলবো, আমি কোনো বিশেষ রাজনৈতিক দল করি না, আমি মানব অধিকার কর্মী, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা আমি দেখছি গত 7-8 বছরের ত্রিপুরাকে একদম অন্ধকারের দিকে দ্রুত টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা নেই, এখানে আপনার এমন একটা সংস্কৃতি চালু করা হয়েছে, এখানে অশ্লীলতার তাণ্ডব চলছে, এখানে দুর্নীতি, আজকে দুর্নীতির অমাপ ছাড়পত্র। এখানে একজন মন্ত্রী বলছেন আমরা সোর্স মানি পেয়েই থাকি। আজকে এডিসিতে দুর্নীতির প্রচন্ড অভিযোগ আছে। তো এর বিরুদ্ধে আমাদের সবাইকে, আদিবাসী, বাঙালি, সমস্ত অংশের মানুষকে প্রতিবাদ করতে হবে, এই ব্যবস্থাকে পাল্টাতে হবে। যারা এগুলো করছেন, যারা ত্রিপুরাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, তাদের থেকে ত্রিপুরাকে মুক্ত করা, তাই তো আমার সবার কাছে নিতে হবে। আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে নারীদের বিরুদ্ধে, শিশুদের বিরুদ্ধে অপরাধ দিন দিন বাড়ছে, ভয়ঙ্কর অপরাধ। আগেও ছিল না তা নয়, ছিল, কিন্তু এই মাত্রায় ছিল না। এটা যে কোনো চোখ কান খোলা মানুষ দেখতে পাচ্ছেন। এটা আপনি যেটা বললেন এটা সবার ক্ষেত্রে সত্য, সবার আশঙ্কা আছে। স্যার, এখানে আমি এটা বলছি না যে বাঙালি মা বোনেদের উপর এরকম সবার ক্ষেত্রে হচ্ছে না, আমি এই কথা বলছি না স্যার। কিন্তু যেহেতু উপজাতিরা এই শহর অঞ্চলে তো বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের লোকেরাই বেশি বসবাস করে, সেখানে যখন কোনো একজন মহিলা বা কোনো একজন নারী বা এই স্কুলের ছাত্রী যখন টিউশন থেকে ফিরেন বা কোনো কাজ থেকে ফিরেন রাত্রে একলা, তো তখন কি আপনার কি মনে হয় না ওই কমজোরির যে সুযোগ, সেই সুযোগকে ব্যবহার করে এইটা কিন্তু আমি একমত। এখানে একটা আইন শৃঙ্খলা সাধারণ পরিস্থিতি অনুযায়ী কোনো বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে কিছু হচ্ছে না। এখানে আগরতলায় একজন আদিবাসী মেয়ে কিংবা বাঙালি মেয়ে দুজনেই সমানভাবে আগরতলা সামগ্রিক পরিবেশের কারণে বিপন্ন বোধ করতে পারে। কোনো আদিবাসী মেয়ে আলাদাভাবে বিপন্ন বোধ করার কারণ নেই আমি মনে করি। এখানে কিন্তু সবাই আমার একত্রিত আছে। আপনি যেটা বললেন যে কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য বিপদটা না, বিপদটা সবার জন্য। বিপদটা এখন একটা রাজ্যের পরিস্থিতি যখন খারাপ হয় তখন এই বিপদটা সবাইকে স্পর্শ করে। এটা এখন বিশেষ সম্প্রদায়ের জন্য বিপদটা আলাদা করে এসেছে না, আমি মনে করি না। আমি মনে করি এখানকার মানুষ আর আগরতলা শহরের মানুষ যে সবাই আমরা পরস্পরের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে, অত্যন্ত সম্প্রীতির পরিবেশে আমরা আছি। আমরা এই যে রাজ্যের যে বিপদ কিংবা অন্ধকারের কথাগুলো বললাম, এগুলো আমরা একত্রিত হয়ে মোকাবেলা করবো। এই অন্ধকারটা এক সম্প্রদায়ের জন্য বেশি অন্ধকার, আরেক সম্প্রদায়ের জন্য কম অন্ধকার, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি। আমি মনে করি সব সম্প্রদায়ের জন্য, আদিবাসী, বাঙালি, সব সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য এই অন্ধকার। এই অন্ধকার মোকাবিলা করতে গেলে আমাদের সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা বিপদ বলে দেখি না, এটা সবার জন্য বিপদ। সম্প্রদায় নির্বিশেষে এই বিপদ সবার জন্য। এর বিরুদ্ধে সমস্ত সম্প্রদায় নির্বিশেষে আমাদেরকে ত্রিপুরাবাসী এই পরিচয় দিয়ে করতে হবে। সর্বশেষে সমস্ত ত্রিপুরাবাসীদেরকে আপনার
কি মানে ত্রিপুরাবাসীদের প্রতি কি বার্তা থাকবে? আমি তো বার্তা দেওয়ার অধিকারী নেই, আমি একজন নাগরিক হিসাবে সহনাগরিকদের কাছে অনুরোধ করব, আমরা ত্রিপুরার যে ঐতিহ্য, যেটা আমি সবসময় বলি, আমাদের ত্রিপুরার সবচেয়ে বড় আমাদের সাফল্যের গ্যারান্টি হচ্ছে, চাবিকাঠি হচ্ছে আদিবাসী এবং বাঙালি উভয় অংশের মানুষের ঐক্য রক্ষা করা। এইটা হচ্ছে ত্রিপুরার সাফল্যের চাবিকাঠি। এটাকেই বিভেদকামীরা, বিচ্ছিন্নতাবাদীরা, রাজ্যের মানুষের সূত্র এটাকে বারবার আক্রমণ করার চেষ্টা করে। আমাদেরকে এটাকে বুকের মনির মতো, চোখের মনির মতো রক্ষা করে ত্রিপুরার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সাম্প্রদায়িকতার বিপদ, বিচ্ছিন্নতাবাদের বিপদ, উন্নয়নের প্রশ্নে আমাদের ঘাটতিগুলো আছে, এগুলোর মোকাবিলা করতে হবে। আমরা অনেকটাই গিয়েছি, আমরা রাজন্য যুগ শেষে গণতন্ত্রের যুগে প্রবেশ করেছি। আমরা পিছন দিকে যাব না, আমরা সামনের দিকে হাঁটবো। কারণ ইতিহাসের চাকে পেছন দিকে পড়া যায় না, আমাদের সামনে অনেক সামনে যেতে হবে। আমি মনে করি ত্রিপুরাতে একটা অন্ধকার পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই অন্ধকার পর্ব থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে আলোর প্রয়াসী হতে হবে। এটা সহনাগরিক হিসাবে আমার ত্রিপুরাবাসীর কাছে আমার এটাই অনুরোধ, আসুন আমরা সবাই মিলে ত্রিপুরাকে তার এই বর্তমান অন্ধকার অবস্থা থেকে মুক্ত করি, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে আদিবাসী বাঙালি বংশের মানুষ মাথা উঁচু করে বাঁচবে, যেখানে কথা বলার জন্য কাউকে আক্রান্ত হতে হবে না, যেখানে ভোট দেওয়ার জন্য কাউকে আক্রান্ত হতে হবে না, যেখানে নারীদের, শিশুদের, মাদের, বোনদের নিরাপদ থাকবে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যেখানে আদিবাসীরা তাদের ভাষা সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবে, দুটো আদিবাসীদের বড় কিংবা অন্যান্য ভাষা, বাংলা ভাষা সমানভাবে বিকশিত হবে। এরকম একটা ত্রিপুরা তৈরি করার জন্য আমরা দায়বদ্ধ, আমরা এই কাজটা করতে পারবো, এটুকু আমার বিশ্বাস ভরসা আছে।